করোনা পরিস্থিতি অবনতির দায় জনগণের নয়, সরকারের, বলছেন বিশেষজ্ঞরা। ঢাকা ব্যাংকের বংশাল শাখায় 4 কোটি টাকার গরমিল, 2 কর্মকর্তা গ্রেপ্তার। ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন ইসলামী বক্তা তহা, দাবি পুলিশের। এবং মিয়ানমার জান্তার বিরুদ্ধে জাতিসংঘের নিন্দা প্রস্তাবে ভোটাভুটি আজ। দেখছেন এটি নিউজ, সন্ধ্যা 6টা নিউজ আওয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত এবং শুরুতেই করোনা প্রসঙ্গ। আবারও বাড়ছে করোনার উচ্চ সংক্রমণের সংখ্যা। স্বাস্থ্য বিভাগ এজন্য জনসাধারণকে ঢালাওভাবে দায়ী করলেও বিশেষজ্ঞরা বলছেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার দায় সরকারেরই। লকডাউন দিয়ে জনদুর্ভোগ বাড়ানোর কোনো প্রয়োজন ছিল না বলেও মনে করেন তারা। গত 2 মাস ধরে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে সংক্রমণের হার কমছেই না। পরিস্থিতি সামাল দিতে এসব এলাকায় সীমিত আকারে লকডাউন চলছে। তবে সব বিধিনিষেধ উপেক্ষা করেই ধীরে ধীরে দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ছে সংক্রমণ। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী আক্ষেপ করলেন জনগণের বেখেয়ালে বাড়ছে সংক্রমণ। পাশে যে নদীর উপরে রাজবাড়ি পর্যন্ত কিন্তু বেড়ে গেছে, এদিকে নোয়াখালী বেড়ে গেছে, অর্থাৎ ঢাকার কাছাকাছি চলে আসছে। সেই জন্য আমাদেরকে সকলকে সজাগ হতে হবে। মন্ত্রীর বক্তব্যের সাথে পুরোপুরি একমত নন বিশেষজ্ঞরা। তারা বলছেন ঢালাওভাবে জনগণের উপর দোষ না চাপিয়ে স্বাস্থ্য বিভাগের পরিকল্পনাহীনতার দায় স্বীকার করা প্রয়োজন। আপনি বলেন যে স্বাস্থ্য বিভাগ বা আমরা জনগণকে উদ্বুদ্ধ করতে পারিনি। ইট ইজ ইয়োর ফল্ট, নট দ্য ফল্ট অফ দ্য পিপল। আরে ভাই, আমি তো জানিই না আমার সংক্রমণ হয়েছে কিনা। আমি একটা গরিব লোক, অশিক্ষিত লোক, আপনি আমার উপরে এত বড় দায়িত্ব চাপিয়ে দেন। আপনি খুঁজে বের করেন না আমাকে। এই মুহূর্তে রাজধানী ঢাকাতে সংক্রমণের হার কম হলেও ঝুঁকি সবচেয়ে বেশি। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য বিভাগের দেয়া লকডাউনের সমালোচনা করলেন বিশেষজ্ঞরা। লকডাউন দিলে তো হবে না, ওইখানে যেসব পজিটিভ রোগী আছে এদেরকে আলাদা করে আইসোলেশনে পাঠাইতে হবে এবং তাদেরকে ফলো আপ করতে হবে যে তারা আইসোলেশনে থাকছে কিনা। অনেকগুলো সমস্যা ছিল। এক, যে এখানে কোনো RT-PCR নেই, তো সুতরাং ওখানে টেস্ট হয় না। তো ওখানে আপনার জেলা হাসপাতালে কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। তো এগুলো বড় সমস্যা। তাহলে এই সমস্যাগুলো যদি আমরা সমাধান করে ফেলতাম, তাহলে ওখানকার লোক ওখানে এই চিকিৎসা নিত। বিনিময়ে কি হতো? আমাদের আশ্রয়িত আর সংক্রমণটা ছড়াতে পারে। বিশেষজ্ঞরা বলছেন দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় রেখে সঠিক কোয়ারেন্টাইন ও আইসোলেশনের ব্যবস্থা করতে পারত সরকার, আর তা মনিটরিং এর জন্য স্থানীয় প্রশাসনকে কাজে লাগানো যেত। তাহলে দীর্ঘ লকডাউনের ধাক্কায় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তো না জনগণ, আর স্বাস্থ্যবিধি মেনে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ সহজ হতো। ঢাকা শহরে যদি 50 জন বা 100 জন টেস্ট পজিটিভ হইলো, তাদেরকে আমরা একদম আইসোলেশনে রেখে দিই এবং সেটাকে ফলো আপ করি, তাহলে তো আমরা ট্রান্সমিশনটা ব্রেক করতে পারি। স্বাস্থ্য বিভাগেরই প্রত্যেকের দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা রোগীর যদি নেয় তাহলেই সংক্রমণ কমে যাবে। শুধু একটা কাজ। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা। করোনার প্রভাবে রাজধানীতে শিক্ষার্থীদের মেস জীবনে ব্যাপক পরিবর্তন। অনেকেই মেস ছেড়ে গেছেন, যারা রয়ে গেছেন তারাও আছেন টানাটানির মধ্যে। তবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া আলোচনায় নতুন শুরুর প্রত্যাশাও আছে। বিস্তারিত সম্রাট আনোয়ারের রিপোর্টে। করোনায় বদলে গেছে চারপাশ এবং মানুষের দৈনন্দিন জীবন। শিক্ষার্থীদের জন্য পরিবর্তনটা একটু বেশি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোই যে বছর খানেকের বেশি বন্ধ। মহামারীতে শিক্ষার্থীদের দৈনন্দিন রুটিন ওলটপালটের গল্প পুরনো। নিয়ম করে ক্লাসে যেতে হয় না, লাইব্রেরিতে গ্রুপ স্টাডিও নেই। যারা টিউশনে নিজেদের খরচ চালাতেন সে সুযোগটাও কমেছে। হল বন্ধ, শিক্ষার্থীদের অনেকেই ফিরে গেছেন বাড়িতে। আর রাজধানীতে থেকে যাওয়া শিক্ষার্থীদের আশ্রয় এখন মেসবাড়ি। সেখানেও পরিবর্তনের হাওয়া। পুরনো মেস পার্টনার খরচ চালিয়ে নিতে না পারায় তাই টুলেটের বিজ্ঞপ্তিতে খোঁজ হচ্ছে নতুন সদস্যের। প্রথমে যারা ছিল তার ভিতরে 4-5 জন চলেই গেছে। খরচ বহন না করতে পারলে কি করবে? করোনার মধ্যে একটু ভয়ে থাকে, সেই ক্ষেত্রে ফ্রেন্ডের সাথে না হলে মিশা যায়, যে ফ্রেন্ডের যারা রুমমেট আছে তাদের সাথে তো একটু হেজিটেট ফিল হয় আর কি।
চাকরির বাজার ছোট হয়েছে, টিউশনিও কম। এই অবস্থায় যাদের ছাত্রত্ব সম্প্রতি শেষ হয়েছে কিংবা যারা আছেন চূড়ান্ত ফলাফলের অপেক্ষায়, তাদের বিড়ম্বনাটা আরও বেশি। মাসিক খরচ পুষিয়ে চলাটাই যে কঠিন। মানসিকভাবে একটা বিপর্যস্ততা চলে আসে যে এতদিন বাড়িতে বসে পড়াশোনা করব না কি করব, এটা আসলে সবার ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। তো ঢাকাতেই থাকতে হচ্ছে বেশিরভাগকে। আর ঢাকাতে থাকতে গিয়ে এই যে ফিনান্সিয়াল যে প্রবলেমটা, এটা অবশ্যই একটা হচ্ছে, সাফার করতে হচ্ছে সবাইকে। আমার হাতে 2টা টিউশন ছিল এবং আমি একটা কোচিংয়েও পড়াইতাম। তো যখন এগুলো করাইতাম তখন আমার নিজের খরচটা আমি নিজে বহন করতে পারতাম এবং পরিবারের ওপর অতটা চাপ হইতো না। কিন্তু এখন এই যে ঢাকায় এসে আছি, এখন পরিবারকে সম্পূর্ণ চাপ বহন করতে হচ্ছে। করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের আবাসিক হল খুলে দেওয়ার পক্ষে বিপক্ষে নানা মত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কবে নাগাদ হয় আর তাতে শিক্ষার্থীদের ক্ষতি কাটিয়ে ওঠার কি সুযোগ রাখা হয়, সেটি এখন দেখার। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। রাজধানীর বাইরে সীমান্তবর্তী জেলা ও অন্যান্য জেলাতেও করোনা সংক্রমণ বেড়েই চলেছে। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। বর্তমানে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামেও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে 12 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ 6 জন, উপসর্গ নিয়ে 5 জন এবং নেগেটিভ হওয়ার পর মারা গেছেন 1 জন। চুয়াডাঙ্গায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। 64 জনের নমুনা পরীক্ষা করে 43 জনের করোনা পজিটিভ হয়েছে। যশোরে করোনা শনাক্তের গড় হার 48.65% দাঁড়িয়েছে। করোনা ও করোনার উপসর্গ নিয়ে জেলায় নতুন করে আরও 5 জনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলে করোনা সংক্রমণের হার বেড়ে 43.28% দাঁড়িয়েছে। 24 ঘন্টায় 335টি নমুনা পরীক্ষায় 145 জন করোনায় আক্রান্ত হয়েছে। জয়পুরহাটে 24 ঘন্টায় আরও 91 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, মৃত্যু হয়েছে 1 জনের। কুষ্টিয়া ও মিরপুর পৌর এলাকায় চলছে 7 দিনের কঠোর বিধিনিষেধ। 24 ঘন্টায় সর্বোচ্চ 156 জন করোনা শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে 4 জনের, শনাক্তর হার 40%। করোনা সংক্রমণ প্রতিরোধে জামালপুর পৌর এলাকায় কঠোর বিধিনিষেধের আজ 5ম দিন। নাটোরের নাটোর ও সিংড়া পৌরসভায় 2য় দফায় লকডাউনের 2য় দিন চলছে। সংক্রমণের হার 70.65% বলে জানিয়েছেন সিভিল সার্জন মিজানুর রহমান। নোয়াখালী পৌরসভা সহ 6টি ইউনিয়নে চলা লকডাউনের আজ 14তম দিন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় 3 সপ্তাহে লকডাউন দেওয়া হয়েছে। নওগাঁয় নতুন করে আরও 58 জন করোনা আক্রান্ত এবং মৃত্যু হয়েছে 2 জনের। এদিকে করোনা প্রতিরোধে টিকার 2য় ধাপ পৌঁছেছে সুনামগঞ্জ ও শেরপুরে। আগামীকাল থেকে টিকা দেওয়া শুরু হবে। শিক্ষার্থী, পুলিশ, নার্সদের এক্ষেত্রে অগ্রাধিকার রয়েছে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশে করোনা পরিস্থিতি। দেশে করোনায় আরও 54 জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 13,399 জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশের 528টি পরীক্ষাগারে 20,882টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে করোনা রোগী শনাক্ত হন 3,883 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 18.59%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 8,44,970 জনে। সুস্থ হয়েছেন 1,955 জন। মোট সুস্থ 7,78,421 জন। অন্য প্রসঙ্গে জানাবো, হঠাৎ করে ব্যাংকের ভল্টে প্রায় 4 কোটি টাকার গরমিল। বার্ষিক নিরীক্ষায় উঠে আসে এই তথ্য। এরপর ঢাকা ব্যাংকের বংশাল শাখার 2 কর্মকর্তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। নিজেদের বংশাল শাখার ভল্টে বৃহস্পতিবার নিরীক্ষা চালায় ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ। ধরা পড়ে 3,77,66,000 টাকার গরমিল। প্রতিষ্ঠানটির নিরীক্ষা শাখা এরপর বংশাল শাখায় সিনিয়র ক্যাশ ইনচার্জ রিফাতুল হককে তলব করে। জিজ্ঞাসাবাদে তার কথায় অসংলগ্নতা পান কর্মকর্তারা। ব্যাপক জিজ্ঞাসাবাদে রিফাতুল হক একই শাখার ম্যানেজার অপারেশনস ইমরান আহমেদের নাম বলেন। পরে শাখা ম্যানেজার আবু বকর সিদ্দিক অভিযুক্ত 2 কর্মকর্তাকে বংশাল থানায় পুলিশের কাছে সোপর্দ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকার গরমিলের বিষয়টি অভিযুক্তরা স্বীকার করেছে বলে দাবি ব্যাংক কর্তৃপক্ষের।
যথাযথ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। 3,77,66,000 টাকা ভোট থেকে আত্মসাৎ হয়েছে। এই দুই ব্যক্তিকে আমাদের কাছে সমর্পণ করায় আমরা তাদেরকে কোর্টে প্রেরণ করেছি। অভিযুক্ত দুই কর্মকর্তা ছাড়াও অন্য কেউ এ ঘটনায় জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনাটি পরবর্তীতে তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন, দুদক। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। ইসলামী বক্তা আবু তহা আদনান ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সংবাদ সম্মেলনে দাবি করেন রংপুর পুলিশের ডিসি ডিবি আবু মারুফ হোসেন। এর আগে নিখোঁজের 8 দিন পর তিনি আজ দুপুরে 3 সঙ্গী সহ তার রংপুরের বাসায় ফেরেন। বাসায় ফেরার পর তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। গেল সপ্তাহের বৃহস্পতিবার রংপুর থেকে গাড়িতে ঢাকায় ফিরছিলেন। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। একই সঙ্গে তার গাড়ির ড্রাইভার এবং আরও 2 জন সঙ্গীও নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে গেল 16 জুন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তাকে খুঁজে পাওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তার স্ত্রী ও তার পরিবার। এর 2 দিনের মাথায় তিনি রংপুরে নিজ বাসায় ফিরে এলেন বলে জানিয়েছেন তার শ্যালক জাকারিয়া। মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশে আজ জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি হবে। নিন্দা প্রস্তাবের ওপর ভোটাভুটির পাশাপাশি মিয়ানমারে অস্ত্রের সরবরাহ কমিয়ে আনতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানাবে জাতিসংঘ। এছাড়া নিরাপত্তা পরিষদে আজ মিয়ানমার পরিস্থিতির ওপর আলোচনা হবে। সাধারণ পরিষদে নিন্দা প্রস্তাবের ওপর ভোটাভুটির সময় মিয়ানমারের প্রধান মিত্র হিসেবে পরিচিত চীনের অবস্থান কি হবে সেটি এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে চীন ভোট দেয়া থেকে বিরত থাকবে। এর আগে চীনের ভেটোর কারণে সাধারণ পরিষদ মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশে ব্যর্থ হয়। It seems they want the Security Council to take action, but it's worth remembering it was a dramatic moment. The Security Council to take action. Other ambassadors praised him. The current regime has নিউজ আওয়ারের পর্যায়ে নিচ্ছে বাইজেস্টের বিরতি, এরপর আরো জানিয়ে ফিরব। করোনার ক্ষতি কাটাতে রেকর্ড সংখ্যক চলচ্চিত্রকে অনুদান এবং কুমিল্লায় 2টি সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সন্ধ্যা 6টার নিউজ আওয়ারে। ল্যাবে ক্রিস্টালাইজ, ঝাক্কি ও ইয়াবার রং পরিবর্তন করে বিক্রির সাথে জড়িত থাকার অপরাধে 6 জনকে গ্রেফতার করেছে র্যাব। এই সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ রেপ্লিকা অস্ত্র জব্দ করা হয়েছে। কে বলবে এই অস্ত্রগুলো নকল? দেখতে অবিকল AK-47 এর মতো। আধুনিকতার ছোঁয়া দিয়ে তৈরি অস্ত্রগুলো ব্যবহার করা হতো ভয় দেখানোর জন্য। উচ্চবিত্ত পরিবারের তরুণদের প্রথমে মাদকে আসক্ত, পরে ভিডিও করে অস্ত্রের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল ছিল এই গ্রুপটির নিত্যদিনের কাজ। আর তরুণ তরুণীদের টানতে মাদকের নিত্য নতুন ব্যবহার করত গ্রুপটি। মাদক তৈরি করতে রীতিমতো বাইং হাউসের আড়ালে ল্যাব তৈরি করেছিল। সেখানে ইয়াবার রং পরিবর্তন, ক্রিস্টাল আইস বিপণন ও ঘুমের ট্যাবলেট দিয়ে তৈরি হতো নতুন মাদক ঝাঁকি। বাইং হাউসে যে রুমটি প্লাস জোবেইনের যে বাসাটি, সেখানে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ হতো এবং এই অনৈতিক কার্যকলাপ পরবর্তী এটা যেন কেউ বাইরে যা ফাঁস না করে। এবং আমরা বিভিন্ন ভিডিও পেয়েছি, যেটা সেন্সেশনাল কেসে আমরা আপনাদেরকে দেইনি। এই ভিডিওগুলোর ব্যাপারে যেন তাদের কোনো আপত্তি না থাকে, এই ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে উনি ভয়ভীতি প্রদর্শন করেছেন। 10 বছরে ইয়াবা সেবনে আগের মতো নেশা না হয়, নতুন মাদকের প্রতি আসক্তি থেকেই সূচনা গ্রুপটির নতুন মাদক তৈরির পরিকল্পনা। প্রায় 10 বছর যাবৎ তারা ইয়াবার সাথে জড়িত ছিল এবং পরবর্তীতে তারা দেখেছে যে উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্তের যারা তরুণ তরুণী আছে, তারা বর্তমানে নতুন নতুন মাদকের প্রতি তারা আসক্ত হচ্ছে। এই জন্য তারা পরবর্তীতে এই সকল আইস তারা বিভিন্ন ক্ষেত্রে সংগ্রহ করে এবং তারা এগুলো সরবরাহ করছিল। রাজধানীতে এই ধরনের আরও 10 থেকে 12টি গ্রুপ সক্রিয় রয়েছে। তাদের ধরতে র্যাব কাজ করছে বলেও জানান। তৌফিকের এই ব্যবসার মূল অর্থ যোগানদাতা ছিলেন জোবেইন ও খালেদ এবং রুদ্র। এখানে যে নতুনভাবে তারা ল্যাব তৈরির চেষ্টা করছে, এই ল্যাবের কেমিস্ট হিসেবে রুদ্র কাজ করত।
আরিফ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। চলচ্চিত্র অঙ্গনে করোনার আঘাত সামলে হারানো দিন ফেরাতে চাইছে সরকার। সে চেষ্টার অংশ হিসেবে এবার সর্বোচ্চ সংখ্যক চলচ্চিত্র অনুদান পেয়েছে। 2020-21 অর্থ বছরে 20টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পাচ্ছে 12 কোটি 20 লাখ টাকা। মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতেই দেশীয় চলচ্চিত্রে অনুদান দিতে শুরু করেছে তথ্য মন্ত্রণালয়। আগুনের পরশমণি, বাঘহীনের বালুচর, গর্ব করার মতো অনেক ছবি হয়েছে সরকারি অনুদানে। একটা একটা কইরা কাইটা আমি কাঙ্গে ওসু কাটা করব আমি সবাই বারুল নাম তার বুক ভাসাইয়া কি যতনে আমায় লইলা আমারও মন পাখি রে। এবার 20টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সহযোগিতা করবে সরকার। 3টি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, 2টি শিশুতোষ এবং সাধারণ শাখায় 15টি চলচ্চিত্র পাচ্ছে এই পৃষ্ঠপোষকতা। 14টি চলচ্চিত্র পাবে 60 লাখ টাকা করে, 4টি পাবে 65 লাখ করে। চাঁদের আমাবস্যা নামে ছবিটি পাচ্ছে সর্বোচ্চ 70 লাখ টাকা। শিশুতোষ শাখায় মাইক 50 লাখ। অনুদান পাওয়া সব ছবি যে অসাধারণ এমন দাবি করা যাবে না। নির্দিষ্ট সময়ে ছবির কাজ শেষ না করার উদাহরণও আছে। তবুও করোনার ক্ষতি পুষিয়ে সুস্থ ও শিল্পমানের ছবির জন্য রেকর্ড সংখ্যক চলচ্চিত্রকে অনুদান দিচ্ছে সরকার। তুমি সত্যি অপরূপ। মিথ্যা, আমি কিন্তু নৌকা ডুবাই দিবানি। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। কুমিল্লার জোর কানন এলাকায় বাস প্রাইভেট কার সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 1 জন। অন্য একটি দুর্ঘটনায় মারা গেছে একটি শিশু। রাত 2:30টার দিকে খাগড়াছড়ি থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে একটি প্রাইভেট কারকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। প্রাইভেট কারে বসা মিরাজ ও ফরকুল সাথে সাথেই মারা যান। গুরুতর আহত অবস্থায় বেলাল ও মাহবুব নামে অপর 2 জনকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পথে মারা যান বেলাল। আরেক আহত মাহবুব এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বাসটি আটক করেছে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হারি সর্দার এলাকায় একটি বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী শিশু লামিয়া আক্তার নিহত হয়। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতার কাছে পৌঁছে দিতে রাজধানীর মিরপুরে চালু হয়েছে সাপ্তাহিক কৃষক বাজার। আজ সকালে অস্থায়ী এই বাজার উদ্বোধন করেন ডিএনসিসি 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী। খাদ্যপণ্য, বিশেষ করে কীটনাশক মুক্ত শাকসবজি ন্যায্য মূল্যে ভোক্তার কাছে পৌঁছে দিতে এ বাজার ভূমিকা রাখবে বলে আশা করছেন উদ্যোক্তারা। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমায় পণ্যের দাম সহনীয় থাকবে বলেও আশা ক্রেতাদের। জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা ঢাকা ফুড সিস্টেম প্রকল্পের আওতায় এ পাইলট প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রতি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ট ব্লকের অস্থায়ী এ বাজারে কৃষকরা সরাসরি শাকসবজি বিক্রি করতে পারবেন। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। কৃষি অধিদপ্তরের পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় যশোরে চাষ হচ্ছে বিষমুক্ত করলা। জেলার চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে যশোরের করলা। যশোরের সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের 500 কৃষককে প্রশিক্ষণের পাশাপাশি ফেরোমন ফাঁদ, জৈব সার সহ অন্যান্য উপকরণ দেয় কৃষি অধিদপ্তর। 1 বিঘা জমিতে করলা উৎপাদন হয়েছে 25 টন। আবাদে খরচ হয় 20,000 টাকা, লাভ হয় প্রায় দ্বিগুণ। সবজিতে কোনো বালাইনাশক ব্যবহার করা হয় না। উৎপাদিত সবজি বিক্রির জন্য কৃষি বিভাগের অধীনে নিরাপদ সবজি কালেকশন পয়েন্ট রয়েছে। এখান থেকেই ক্রেতারা সবজি নিয়ে যান। অল্প খরচে লাভ বেশি হয়। কৃষকরা দিন দিন করলা চাষে আগ্রহী হয়ে উঠছেন। যশোর উৎপাদিত করলা যাচ্ছে ব্রুনাইয়ে। সারা দেশে প্রকল্পটি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা কৃষি বিভাগের।
দর্শক, নিউজ আওয়ার এই পর্যায়ে আবারও সময় হলো বাইজেস্টিল বিরতি নেওয়ার, এরপর আরো জানিয়ে ফিরব। যুদ্ধবিরতি ভেঙে গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলা এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি নিউজিল্যান্ড ভারত। বিরতির পর স্বাগত সন্ধ্যা ৬টা নিউজ আওয়ারে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। অধিকৃত গাজা উপত্যকায় বিমান হামলার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। গত কয়েকদিনের মধ্যে এটি দ্বিতীয় বিমান হামলা। হামাস সূত্রে বলা হয়, বেথ লাহিয়ার উত্তরে তাদের বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালানো হয়। এছাড়া জাবালিয়ার উত্তরে বেসামরিক প্রশাসনের একটি ভবনে ও দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস অঞ্চলের একটি কৃষি খামারেও ইসরায়েলি বিমান থেকে গুলি চালানো হয়। তবে এই হামলায় কেউ হতাহত হয়নি। হামাসের মুখপাত্র ফাউজি বারহুম বলেন, নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের জন্যই এই হামলা চালিয়েছে ইসরায়েলের নতুন সরকার। এর আগে 11 দিন টানা সংঘর্ষের পর 21 মে যুদ্ধবিরতি হয় ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে। খেলার খবর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও ভারত। নিরপেক্ষ ভেন্যু ইংল্যান্ডের সাউদাম্পটনে খেলা বাংলাদেশ সময় বেলা 3:30টায় শুরু হবার কথা থাকলেও বৃষ্টির কারণে দেরি হয়। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল নিউজিল্যান্ড আর দ্বিতীয় ভারত। দলীয় লড়াই ছাপিয়ে ফাইনালে কোহলি বনাম উইলিয়ামসনের দ্বৈরথে নজর ক্রিকেট প্রেমীদের। দুই দলের দুই অধিনায়ক বর্তমান সময়ের সেরা দুই ক্রিকেটারও বটে। সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে তাদেরকে টেস্ট সিরিজে হারিয়ে আসা কিউইরা আত্মবিশ্বাসে ভারতের চেয়ে এগিয়েই থাকবে। শেষ 5 ম্যাচে হারেনি তারা। অন্যদিকে নিজেদের সর্বশেষ 5 ম্যাচের 4টি জেতা ভারত গত মার্চের পর আর টেস্ট খেলেনি। আজকের ম্যাচে নিউজিল্যান্ডকে জিততে হলে উইলিয়ামসন, টেলর, লাথাম, বোল্টকে জ্বলে উঠতে হবে। তেমনি কোহলি, পূজারা, বুমরা, অশ্বিনদের দিকেও চেয়ে থাকবে ভারত। এবারে ইউরো চ্যাম্পিয়নশিপ 2020-এর খবর। পিছিয়ে পড়েও ডেনমার্ককে 2-1 গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ 16 নিশ্চিত করেছে বেলজিয়াম। অন্য ম্যাচে অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে 13 বছর পর নকআউট পর্বে নেদারল্যান্ডস। ম্যাচের তখন 10 মিনিট। হাসপাতালে ভর্তি ড্যানিশ সময় যত গড়িয়েছে, বেলজিয়াম শিবিরে কাঁপন ধরিয়েছে ড্যানিশরা, কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি। মার্টিনের শিষ্যরা অন্য ম্যাচে এক পেশে লড়াইয়ে অস্ট্রিয়াকে হারিয়েছে নেদারল্যান্ড। প্রথমার্ধের 11 মিনিটে স্পট কিক থেকে প্রথম গোল করেন মেমফিস ডিপাই। বিরতির পরে নেদারল্যান্ডসের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ডামফ্রিজ। টানা 2 জয়ে 1 ম্যাচ বাকি থাকতে পরবর্তী রাউন্ডে নিশ্চিত করল দলটি। শুভদেব নাথ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। কোপা আমেরিকা 2021-এর খবর। সুপারস্টার নেইমারের অসাধারণ পারফরমেন্সে পেরুকে 4-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। এ জয় কোয়ার্টার ফাইনালে পথ মসৃণ হয়েছে দলটির। আরেক ম্যাচে কলম্বিয়া এবং ভেনেজুয়েলা গোলশূন্য ড্র করেছে। টানা 8 ম্যাচ জিতে ছন্দে থাকা ব্রাজিল এদিন শুরুতে কিছুটা অগোছালো, তবে খুব একটা সময় নেয়নি সেলেসাওরা। ম্যাচের 12 মিনিটে অ্যালেক্স সান্দ্রো দলকে এগিয়ে নেন। এরপরও স্বাগতিকরা আগ্রাসী খেলাই খেলেছে, তবে প্রথমার্ধে ব্যবধান আর বাড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধে ঝলসে ওঠেন নেইমার। একের পর এক আক্রমণের সুফল হিসেবে আসে পেনাল্টি।
অবশ্য সেটি ভিআরে বাতিল হয়ে যায়। 68 মিনিটে ব্রাজিলিয়ান প্লেমেকারের জাদু সফল হয়। ভক্তদের আনন্দের উপলক্ষ এনে দিয়ে চমৎকার গোল করেন নেইমার। From the Paris Saint-Germain man, and Brazil do lead 2-0. এরপর সময় যত গড়িয়েছে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে ব্রাজিল। 89 মিনিটে রিচার্লিসনের সহায়তা থেকে গোল করেন রিবেরো। Again with chance to crosses, and this time the ball is turned home. শেষ সময়ে আরো এক গোল সেলেসাউদের। এবার গোলদাতা রিচার্লিসন নিজেই। তখন ব্রাজিল 4 পেরু 0। Going to be 4 now. It's a block on the line, but no, it's turned in. এর মধ্য দিয়ে 2019-এর নভেম্বরের পর ব্রাজিলে জয়ের রেকর্ড অক্ষুণ্ণ রইল। টানা জেতা ম্যাচের সংখ্যা দাঁড়ালো 9। They find themselves 4-0 down. শুভদেবনাথ, স্পোর্টস ডেস্ক, ATN নিউজ। শেষ করব নিউজ আওয়ার, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। করোনা পরিস্থিতি অবনতির দায় জনগণের নয়, সরকারের, বলছেন বিশেষজ্ঞরা। ঢাকা ব্যাংকের বংশাল শাখায় 4 কোটি টাকার গরমিল, 2 কর্মকর্তা গ্রেপ্তার। ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন ইসলামী বক্তা তহা, দাবি পুলিশের। মিয়ানমার জান্তার বিরুদ্ধে জাতিসংঘের নিন্দা প্রস্তাবে ভোটাভুটি আজ। করোনার ক্ষতি কাটাতে রেকর্ড সংখ্যক চলচ্চিত্রকে অনুদান। কুমিল্লায় 2টি সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত। যুদ্ধবিরতি ভেঙে গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলা। এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি নিউজিল্যান্ড ভারত। দর্শক, এই ছিল সন্ধ্যা 6টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। আর ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START+AN, পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।